কি ব্যাপার, কয়দিন ধরে তোমার খোঁজ খবর নাই? আর বলো না, হঠাৎ করে চিটং যেতে হয়েছিল তো এই তো। চিটাগং? কেন? ওখানে একটা ব্রাঞ্চ অফিস খুলতে হবে, তো সেটা নিয়ে বিজি ছিলাম আর কি। ও আচ্ছা, তাহলে তোমার মোবাইল অফ ছিল কেন? আমি তো অনেকবার ট্রাই করেছিলাম। না, অফ করে রাখিনি তো, মোবাইলটা আসলে চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? কিভাবে? সেদিন আবনি মাঠে একটা ক্রিকেট ম্যাচ ছিল, তো ব্যাট করতে যাওয়ার সময় ড্রেসিং রুমে ফেলে এসেছিলাম মোবাইলটা, পরে এসে দেখি নাই। ও আচ্ছা, তুমি এখনো ক্রিকেট খেলো? এখনো মানে? কি বলছো তুমি? কি আমার খবর কি তুমি কাগজে দেখো না? জাগরণী ন্যাশনাল স্পোর্টিং ক্লাব আমার চ্যাম্পিয়নশিপে দুইবার চ্যাম্পিয়ন হচ্ছে। ওকে, সত্যি তোমাকে যতই দেখছি না ততই অবাক হচ্ছি। একই অঙ্গে এত রূপ, জানো একটা মানুষের মধ্যে এত গুণের সমাবেশ আজকাল কিন্তু খুব একটা দেখা যায় না। এই তো তোমাদের দোয়া আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে কথা বলছি, রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে, বাই। কি ব্যাপার, কি ব্যাপার বলো তো? দুই রায়বাঘিনী ননদিনী একেবারে একসাথে? আমাদেরকে রায়বাঘিনী বলে আকাশে কেন তুলছেন ভাবি? আমরা হচ্ছি মিনি বেড়ালের মতো শান্তশিষ্ট নির্জীব গোবেচারা টাইপের দুটো প্রাণী। আহা, কি বিনয়, কি বিনয়! তোমরা গোবেচারা তাহলেই তো হয়েছে। আচ্ছা সে যাকগে, আসলে কি করে তোমরা? কি করে আবার? ত্রিচক্রযান, রিক্সা করে। এটাই আমাদের নিত্যদিনের সঙ্গী। আমাকে টেলিফোন করলেই তো আমি গাড়ি পাঠিয়ে দিতাম। রিক্সায় চড়া এখন খুবই রিস্কি, যে কোনো সময় বাস ট্রাকের ধাক্কায় উল্টে যেতে পারে। কি ঝামেলা, কি ঝামেলা! তারপরে এই রাস্তা দিয়ে রিক্সা যেতে পারবে না, ওই রাস্তা দিয়ে রিক্সা যেতে পারবে না। ভাবি এসব তো আমাদের নিত্যদিনকার ঝামেলা, এসব ঝামেলার সাথে আমাদের গাছ হয়ে গেছে। ও সে যাকগে, এখন বলো কি খাবে, ঠান্ডা না গরম? ঠান্ডা হলে তো ভালোই হয় ভাবি, কারণ রোদের মধ্যে এসছি না, গলাটা শুকিয়ে কাঠ। ভেরি গুড, তোমাদেরকে অস্ট্রেলিয়ার অ্যাপেল জুস খাওয়াবো। কালকে না গুলশানের একটা অনেক বড় দোকান থেকে কিনে এনেছি। কি সুস্বাদু, কি সুস্বাদু! খেলে প্রাণটা একেবারে জুড়িয়ে যাবে। ভাবি আমাদেরকে দেশি কিছু খাওয়ান। এসব প্রাণ জুড়ানো ইম্পোর্টেড জুস খেলে না অভ্যাস খারাপ হয়ে যাবে, বারবার খেতে ইচ্ছে করবে। এসব অরেঞ্জ জুস, অ্যাপেল জুস। ও হ্যাঁ হ্যাঁ, মানে এসব অ্যাপেল জুস খাওয়ার সঙ্গতি তো আমাদের নেই ভাবি। তোমরা না সবসময় তোমাদের ভাইয়ের মতন কথা বলতে শিখেছো, একটু ঠেস দিই। সরি ভাবি, সরি, প্লিজ কিছু মনে করবেন না। আচ্ছা ঠিক আছে, অস্ট্রেলিয়ান জুসই আনতে বলেন। জীবনে তো কোনোদিন অস্ট্রেলিয়া যেতে পারবো না, অস্ট্রেলিয়ান জুস খেয়ে দুধের সাথে ঘোলে মেটাই। আমি নিজের হাতে নিয়ে আসছি, বসে। কি ফুটানি, কি ফুটানি! তুমি না, তুমি হচ্ছে একটা, তুমি হচ্ছে একটা চিড়িয়া। শুধু চিড়িয়া না, তুমি হচ্ছে একটা মস্ত বড় চিড়িয়া। মানে আমাকে এই ধরনের একটা বিশেষণে বিশেষায়িত করবার কারণটা কিন্তু আমি বুঝতে পারলাম না। তুমি বুঝতে পারছো না? তুমি কারণ বুঝতে পারছো না? না মানে কারণটা বুঝতে তো পারছি না, এই জন্য বলছিলাম যে যদি ব্যাখ্যা করা হতো তাহলে আমি বাধিত থাকতাম। তাই তোমার এক কি ঘোড়া টিমের নোট আমি তোমাকে ফেরত দিতে ভুলে গিয়েছি, তাই বলে তুমি বিনা নোটিসে কোনো খবর না দিয়ে তুমি আমার বাড়িতে হাজির হয়ে যাবে? তুমি অ্যাটলিস্ট এটাও জানার চেষ্টা করবে না যে আমি বাড়িতে আছি কি নেই? আরে আশ্চর্য, তো আমার কি দোষ? শোনো তো, দেখো একটা জিনিস খুব ভালো করে চিন্তা করো, তোমার সাথে আমি কি করে কমিউনিকেট করবো, তোমার খবর কি করে নিব? তোমার বাসায় কোনো টেলিফোন নেই, তারপর তুমি কোনো মোবাইল ইউজ করো না, কমিউনিকেট কি করে করবো তোমার সাথে? তিতাস, আমি তোমাকে আগেও বলেছি, আমি তোমাকে এখনো বলছি, এই মোবাইল জিনিসটা আমার একদম পছন্দ না। আর আমার মোবাইল নেই দেখে আমার কোনো দুঃখ নেই। একটা জিনিস খুব ভালো করে বোঝার চেষ্টা করো, মোবাইল ইজ রিয়েলি নট এনি লাক্সারি, এটা এখন নেসেসারি। এই যে মুরগিওয়ালা, সবজিওয়ালা, ওই যে বাদামওয়ালা, ওদের কাছেও পর্যন্ত মোবাইল আছে, সবাই ক্যারি করছে, তুমি কেন করবে না? তো বেশ তো, জানো ওই মুরগিওয়ালা, ওই সবজিওয়ালা, ওই বাদামওয়ালা, ওদের সবার সঙ্গে গিয়ে ফ্রেন্ডশিপ করে, এটা আরেকটা জিনিস ভালো হবে, তুমি সারাদিন রাত তাদের সঙ্গে মোবাইলে গল্প করতে পারবে। মোবাইলে তোমার অ্যালার্জি কেন? তিতাস দেখো, মোবাইল ইজ অনলি আ ওয়েস্টেজ অফ টাইম, ঠিক আছে? স্টুডেন্ট লাইফে মোবাইলের কোনো দরকার নেই, ইট ইজ অনলি আ ওয়েস্টেজ অফ টাইম। পেশাগত জীবনে এটার দরকার হলেও আমাদের কোনো দরকার নেই। রিয়েলি? ইয়েস। মোবাইল মোটেও ওয়েস্টেজ অফ টাইম না।
রিয়েলি না। তিতাস, ইট ইজ আ ওয়েস্ট অফ টাইম। দেখো আমি আমার ফ্রেন্ডদেরকেই দেখেছি, ওরা পথে ঘাটে মাঠে যেখানে পাও সেখানে সারাদিন শুধু মোবাইলে খাজুর আলাপ করে। আচ্ছা এখন এই মোবাইলের টপিকটা ছাড়ো তো, তুমি আমাকে এটা বলো যে সেদিন আমাদের বাড়িতে কতক্ষণ ছিল? তোমাদের বাড়িতে এই প্রায় আধ ঘন্টার মতো। তা বাবার সঙ্গে কি কথা বলতো? ওনার সাথে কি আর কথা হয়েছে নাকি? আসলে ওনার সাথে কোনো কথা হয়নি, উনি তো রীতিমতো আমার সাথে জেরা শুরু করে দিলেন উকিলের মতো। কি কি জিজ্ঞেস করছে তুমি জানো? উনি আমাকে জিজ্ঞেস করতে শুরু করেছে, এই তোমার নাম কি, তুমি কোথেকে এসছো, কতদিন ধরে তুমি চেনো আমার মেয়েকে, কি কি সম্পর্ক, তুমি কি কোথায়। নার্ভাস হয়ে গেছিলে? নার্ভাস বলে শুধু নার্ভাস, আমার তো খুবই বাজে অবস্থা হয়ে গেছিল, আমি তো রীতিমতো ফিট হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। তারপর ফাইনালি কি হচ্ছে তুমি জানো? যখন উনি আমার নাম জিজ্ঞেস করলো, আমি যখন আমার নামটা ওনাকে বললাম, উনি তো তেলে বেগুন একবার জ্বলে উঠলো। কেন বাবা তোমার নাম শুনে তেলে বেগুনে জ্বলে উঠবেন? আরে আমি সেটা কি করে বলবো, উনি কেন জেনে উঠলো? আরে আমি আমাকে নাম যখন জিজ্ঞেস করলো না, আমি তখন আমার ভালো নামের সাথে ডাক নামটাকে অ্যাড করে দিচ্ছিলাম, দ্যাটস ইট। এবং সেটা শুনে যে উনি এরকম তেলে বেগুনে জ্বলে উঠবে আমি তো সেটা বুঝতে পারিনি। আরে আশ্চর্য, দেশের কত রকমের নেতা আছে না, শ্রমিক নেতা বলো, এই যে দেশের বড় বড় নেতা আছে, তারপর অনেক জায়গার নেতা আছে, সবাই তো ভালো নামের সাথে ডাক নামটাকে অ্যাড করে দেয়, তাতে তো সমস্যা হয় না। উনি তখন কিছু বলে না। ওমা, ওই যে বাবাকে আমাদের সম্পত্তির কথাটা বলবে যে ভাইয়া। ওমা বলবো কেন, বলবো কেন, বলেছিলাম তো, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। কেন রাজি হলেন না কেন? না মানে একবার নাকি আব্বার কাছে সম্পত্তির জন্য বলতে গিয়েছিল, আব্বা এমন জোরে ধমক দিয়েছিলেন, এবার নাকি আবার যদি যায় ধমকের সাথে কিন্তু অন্য কিছুও দিতে পারে। হ্যাঁ এই জুসটা খাও না, অনেক দামি জুস, খাও, ভালো লাগবে। বুঝলে বাবলু, মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে, কপটতা, হিপোক্রেসি, এই সমস্ত একেবারে আমাদের মানুষের সব কিছু ভরে গেছে। মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে গেছে যেন এগুলি। তা ঠিক, তা ঠিক, কিন্তু সালাম ভাই আপনি এ কথা আমাকে কেন বলছেন? বলছি কারণ আছে। কি কারণ? আমার যে মেগা সিরিয়ালে যে ফাইন্যান্সার ছিল, সে একেবারে লাস্ট মোমেন্টে এসে বলছে সে ফাইন্যান্স করবে না। কি সর্বনাশ! কেন কেটে পড়লো? কেটে পড়েছে, তার মর্জি, সে আর ইনভেস্ট করবে না। আর কোথাকার কোন নাকি তার ব্যাংকে নাকি ঋণ খেলাপি হয়েছে, সেই ব্যাংক নাকি তার বিরুদ্ধে মামলা করেছে, সে নাকি আর এখন নানান এই সমস্ত উটকো ঝামেলায় যাবে না। আসলে সেটা কিছু না, ওটা একটা বাহানা। বাহানা? বাহানা মানে বাহানা, বুঝতে পারো না? সে কোথার থেকে এক মেয়ে নিয়ে এসছে, সে মেয়েকে নায়িকা বানাতে। আচ্ছা আচ্ছা। আরে বাবা, সে মেয়ের না আছে গুণ, না আছে রূপ, না আছে তাকে নায়িকা বানানোর মতো যোগ্যতা। আর তুমি তো জানোই যে আমি কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করি না। তাহলে সালাম ভাই মেগা সিরিয়াল আর শুরু করা যাবে না? হবে হবে, তবে একটু সময় লাগবে আর কি। শোনো, টাকা তো দিতে চায় অনেকেই, কিন্তু কার টাকা নেব, কেন নেব, সেই টাকা দিয়ে কি করবে না করবে, কত রকম কৈফিয়ত, তাই না? অলরেডি আমার সাথে দু একজন ফাইন্যান্সারের কথা হয়েছে, তারা রাজিও আছে, তারা ইন্টারেস্ট শো করেছে, খুব সম্ভবত পজিটিভ হবে, অত চিন্তা করার কিছু নাই। তুমি তো থাকবে আমার সাথে, হ্যাঁ, তুমি আমার টিমের একজন মেম্বার, অবশ্যই থাকবে। আমি তাহলে আসি সালাম ভাই। হ্যাঁ বসো, চা খেয়ে যাও। মোমো। সালাম ভাই চা খাবো না, আপনার চা খেতে ইচ্ছে করছে না। বাবলু, বলতে খুব খারাপ লাগছে, কিন্তু না বলেও পারছি না। সালাম ভাই বলতে হবে না, আমি বুঝতে পেরেছি, মোবাইলটার জন্যে তো আমি মোবাইলটা সঙ্গে করেই নিয়ে এসেছি। নিন। তোমাকে খুব অসুবিধায় ফেলে দিলাম। না, বরঞ্চ আমি খুশি হয়েছি। খুশি হয়েছো? জি, আসলে মোবাইলটা আমার পকেটে শোভাবর্ধনই করছিল, কোনো কাজে লাগছিল না। এত দেরি করলে কেন আসতে? আর বলো না, ট্যাক্সি ক্যাব ক্রাইসিস। তারপর অপেক্ষা করতে করতে বাসে চড়ে ঝুলতে ঝুলতে বাসে চলে এলাম। একটা অটো রিক্সা নিলে পারতে না? দরকার আছে মাসের শেষে এই ফালতু খরচ করার। আরেকটা খরচের জন্য রেডি হও। আরেকটা খরচ? কিসের খরচ? হেলাল ভাইয়ের মেয়ের বিয়ে 26 তারিখ, অনেক করে বলে গেছে যাওয়ার জন্য। 26 তারিখ মানে তো মাসের শেষ, আর মাসের শেষে তো মহা খরচ। বিয়ে মানে গিফট। তুমি যাবে না? মাসের শেষে আমার ফালতু খরচ করার মতো সামর্থ্য নেই। সামর্থ্য না থাকলে খালি হাতে যাবে। গিফট না নেওয়ার অপরাধে কেউ তো তোমাকে জেলে ঢুকিয়ে দেবে না। একটা কথা বললেই হলো, গিফট ছাড়া
কারো বিয়েতে যাওয়া যায়? একটা চক্ষু লজ্জার ব্যাপার আছে না? চক্ষু লজ্জা? হ্যাঁ, চক্ষু লজ্জা। তারপর মামা গিয়েছিলে কোথায়? সে কি কোথায় মানে? তোমার না কাল এক পরিচালক ফোন দিল, কি মেগা সিরিয়ালের ব্যাপারে কথা বলবে না কি যেন? হ্যাঁ, গিয়েছিলাম। তারপর কি হলো? কি আর হবে? অষ্টরম্ভা। তার মানে তুমি নায়ক হচ্ছ না? না রে, নায়ক হওয়ার আগেই মরহুম নায়ক হয়ে গেলাম রে ভাগিনা। হোয়াট এ ট্র্যাজেডি। ট্র্যাজেডি? ট্র্যাজেডি। মেগা সিরিয়াল এখন শিখে উঠেছে রে ভাগিনা। কি বলছো তুমি? আমার নামিটিতে আশা ফুরলো খেলা। কে? সোহেল সাহেব কি আছেন? জি না, বাসা নেই। কখন ফিরবেন? সেটা তো বলতে পারছি না। আচ্ছা মানে কোনো কাগজপত্র কি আপনার কাছে রেখে গেছেন? কিসের কাগজপত্র? না মানে ওই ইলেকট্রিক অফিস থেকে বলছে আপনারা নাকি বেশ কিছুদিন থেকে বিল পে করছেন না। কথাটা আমি সোহেল সাহেবকে বলেছিলাম। উনি কি বললেন? উনি তো বললেন যে বিল আপ টু ডেট আছে। তাহলে সমস্যা কোথায়? না মানে আমি বলেছিলাম যে পেড বিলের ফটোকপিগুলো রেখে দিতে, তাহলে ওগুলো দেখিয়ে রেকর্ডটা ঠিক করিয়ে আনতাম। না, আমার মনে হয় বেমালুম ভুলে গেছেন উনি। আসলে উনি অনেক ব্যস্ত থাকেন তো, সারাক্ষণই অনেক কাজকর্ম নিয়ে ব্যতিব্যস্ত। আপনার এই সমস্ত ছোটখাটো ছোটোখাটো? আপনি এটাকে ছোটোখাটো ব্যাপার বলছেন? নো, দিস এ ভেরি সিরিয়াস ম্যাটার। ইলেকট্রিক অফিস যে কোনো দিন যে কোনো সময় এসে বিনা নোটিশে লাইনটা কেটে দিয়ে যাবে। আচ্ছা, লাইন কাটলে আমাদেরটা কাটবে, আমরা সমস্যায় পড়বো। আপনি এটা নিয়ে এত উতলা হচ্ছেন কেন? জি না, অসুবিধাটা আমার। আমি বাড়িওয়ালা, সব ঝক্কি ঝামেলা আমাকে বহন করতে হবে। লাইন রিস্টার্ট করতে আমাকে এখানে সেখানে দৌড়াতে হবে। ঘুষ, জরিমানা, চেষ্টা তদবির করতে করতে নাজেহাল হতে হবে আমাকে, আপনাদেরকে নয়। শোনেন মিসেস রহমান। জি বলেন। সোহেল সাহেবকে বলবেন কালকের মধ্যেই পেইড বিলের কপিগুলো রাখতে। আমি পরশু সকালে এসে নিয়ে যাব। আরে মামা। তা বাবাজি ব্যস্ত নেই? না না, তেমন ব্যস্ত না, তবে ঘন্টাখানেক পর একটা মিটিংয়ে যেতে হবে। ঠিক আছে, আমি বেশিক্ষণ বসবো না, মাত্র 20 মিনিট। তা কি খাবেন মামা, চা না কফি? আরে কফির কথা শুনলে চা খেতে ইচ্ছে করে? কফি খাবো, কফি। আই নো ইউ আর ভেরি ফন্ড অফ কফি। জাস্ট এ মিনিট। 2 কাপ কফি। মামা কি কোনো কাজে এসেছিলেন? কি যে বলো বাবাজি, রিটায়ার্ড লোকদের কি কোনো কাজ আছে? সব অকাজ অকাজ বুঝলে। এই বিল দাও, ওই বিল দাও, নিজের পেনশন তোলো, এই করে সময় কেটে যায়। আর যখন পরিশ্রান্ত হয়ে যায়, এ তোমাদের মতো আপনজনদের অফিসে একটু ঢু মেরে যায়। জানি তোমরা বিরক্ত হও। না না মামা, কি বলছেন? বিরক্ত হবো কেন? না না, হও, মুখে কিছু বলো না, কিন্তু বুঝতে পারি। না। শোনো, আমি যখন ময়মনসিংহে পোস্টেড ছিলাম, আমার বস ছিলেন সৈয়দ আলমদার রেজা, খুব হাস্যোজ্জ্বল ব্যক্তি। তিনি বলতেন, হাকিম, आदमी जब रिटायर करता है वो धोबी का कुत्ता बन जाता है, ना घर का ना घाट का। সে যাকে। শোনো বাবাজি, আমি তোমার কাছে একটা জরুরি কথা বলতে এসেছি। জি জি বল মামা। আরে রাখো, আগে গলাটা ভিজিয়ে নি। ইউর ফেভারিট কফি। স্যার, আরে রমজান মিয়া, কি খবর তোমার? সব ভালো? জি স্যার।
বউ বাচ্চা? ভালো, সবাই খুব ভালো স্যার। গুড, ভেরি গুড। যে স্যার, বলো। স্যার একটা কথা বলতে চাইছিলাম স্যার। ঠিক আছে, বলে ফেলো। স্যার ওই যে আমার টাকাটা স্যার। টাকা মানে কিসের টাকা? স্যার ওই যে 3 মাস আগে ধান নিলেন স্যার। আস্তে আস্তে। আরে মিয়া, তুমি তো আমার প্রেস্টিজ পাংচার করে দেবে। তোমার টাকা যে যে স্যার পাবে পাবে। পাবো কবে? কবে পাবো স্যার? আস্তে আস্তে। শোনো, আমার সমস্যাটা এখনো শেষ হয়নি। এই ধরো সামনের ঈদের বোনাসটা পেলেই আমি তোমার টাকাটা একদম সুদে আসলে শোধ করে দেব। স্যার ঈদের তো স্যার এখনো অনেক বাকি স্যার। আরে বাকি কোথায়? আর তো মাত্র 5-6টা মাস। ওটা দেখতে দেখতেই কেটে যাবে। তুমি এখন যাও তো, যাও যাও। রমজান মিয়া, 1 কাপ আদা চা দিও। দিদা শোনো না। এই দিদা, কি বলো? আমার তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। নায়িকাদের মতো ঢং না করে সরাসরি কথা বলে ফেলো তো। আমি ঢং করছি না, শোনো, আমার বিয়ে ঠিক হয়েছে। হাসছো কেন? এই তো শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? টুইস্ট, কাহিনীতে টুইস্ট। টুইস্ট? নয়তো কি টুইস্ট, নয়তো কি? এটাই তো সেই বাংলা সিনেমার মতো গল্প শুরু হয়ে গেল না, যে বাংলা নায়ক আর নায়িকার মধ্যে চরম প্রেম যখন চরম মুহূর্তে আছে, আর ঠিক সেই মুহূর্তে নায়িকা বলে বসলো, বোমটা ফাটালো, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তিতাস, আমি কিন্তু মোটেই ফাজলামি করছি না। ওকে ফাইন, সিরিয়াস হতে বলছো? আই এম সিরিয়াস, আই এম রিয়েলি ড্যাম সিরিয়াস। ওকে ফাইন, আই এম সিরিয়াস টু। বলো। বাবার যে ফ্রেন্ড ডক্টর আঙ্কেল, উনি আমার জন্য এই বিয়ের প্রস্তাবটা এনেছেন। ও, ছেলে দেখতে কেমন? জানি না। কি করে? তাও জানি না। আরে আশ্চর্য, ছেলে দেখতে কেমন কি করে কিছু জানো? তাহলে তুমি জানোটা কি? শুধু এতটুকু জানি দ্যাট হি ইজ এ হিউম্যান বিং, আর সে তার মা বাবার পছন্দ করা যে কোনো পাত্রের সঙ্গে বিয়ে করতে এক পায়ে খাড়া। এটা তো কোনো কথা হতে পারে না। তুমি একটা ম্যাচিওর মেয়ে, এটা কোনো কথা হলো নাকি? হলো না? না, হলো না, এটা কোনোভাবে হয় না। তুমি একটা ম্যাচিওর মেয়ে, তোমার একটা পছন্দ অপছন্দ থাকতে পারে। তোমার বাবা মা তোমার পছন্দ অপছন্দকে উপেক্ষা করে তাদের পছন্দের একটা পাত্রের সাথে তোমাকে বিয়ে দিয়ে দিবে, এবং তুমি সেটা রাজি হয়ে যাবে। তুমি সেটা মেনে নেবে? হ্যাঁ, মেনে নেব। আশ্চর্য, কেন মেনে নেবে? তুমি কেন মেনে নেবে? কারণ হচ্ছে আমাদের দেশের ম্যাক্সিমাম মেয়েরা হচ্ছে ফাঁসির আসামির মতো। একবার যেরকম ফাঁসির আদেশ হয়ে গেলে তাদের কিছু করার থাকে না, আমাদেরও বিয়ের প্রস্তাব চলে আসলে কিছু করার থাকে না। অসহ্য। রুবিনা, আচ্ছা শোনো, আমরা পরশুদিন মিট করবো বলেছিলাম না? তো একটু ক্যান্সেল করতে হবে যে। কেন? কি হলো আবার? আর কি 7-8 দিনের জন্য একটু কক্সবাজার যাচ্ছি। কক্সবাজার? কেন, ঘুরতে? কি যে বলো না, আর আমার জীবন কি আর আমার জন্যে? আমার শুধু হচ্ছে হাড় ভাঙা খাটুনি, পরিশ্রম, অমানসিক পরিশ্রম। তো তোমার অমানসিক পরিশ্রমটা কি ধরনের শুনি? না, বেসিক্যালি আমরা কক্সবাজারে একটা 5-স্টার হোটেল বানানোর প্ল্যান করেছি। এটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চারে উইথ ব্রিটিশ হোটেল কোম্পানি। তো ওই কোম্পানির একজন ডিরেক্টর এসেছেন আর কি, তো ওনাকে সাথে নিয়ে যেতে হবে। ও আচ্ছা, কক্সবাজারে 5-স্টার হোটেল ঠিক মতো চলবে তো? কি বলছো রুবিনা? হোয়াট আর ইউ সেইং? মানে কক্সবাজার তো সে আগের কক্সবাজার আর নেই। ইটস ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। কয়েকদিন পরে দেখবে যে ট্যুরিস্টে সারা বিচ ভরে একদম গিজগিজ করছে, তখন বুঝবে। ও তাই? আচ্ছা, 7-8 দিন ওখানে কি করবে? অনেক কাজ, বুঝলে? হিউজ ওয়ার্ক প্রোগ্রাম, সাইট সিলেকশন করতে হবে, আর্কিটেকচারাল ডিজাইন। আচ্ছা শোনো, আমি না মনে মনে একটা প্ল্যান সিলেক্ট করে রেখেছি। প্ল্যান? কি প্ল্যান? না, আমাদের হোটেলের 10 তলায় যে রয়্যাল সুইটটা হবে না, তার প্রথম অকুপেন্ট হবে তুমি। ইউড বি এ বেয়ার অনার। আমি রয়্যাল সুইটে থাকবো? আচ্ছা, সেটা কি পরিচয় জানতে পারি? হোটেল শেষ হতে তো 3-4 বছর লেগে যাবে।
এই কয় বছরের মধ্যে তোমার একটা নতুন পরিচয় অবধারিতভাবে হয়ে যাবে বলে আশা করছি। অবশ্য তাতে যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে। আমার কথা বুঝতে পেরেছো নিশ্চয়ই? ঠিক আছে, বাকি কথা তাহলে পরে হবে। ভালো থেকো। Yes, yes, Mr. Jackson. I'm okay. Yeah. We have already opened the LC. We'll order more in future. Yeah, last consignment has been arrived in Chittagong. Okay, bye. এই তোমাকে একটা কথা বলবো। বলো। তার আগে কথা দাও, কথাটা শোনার সঙ্গে সঙ্গে তুমি খ্যাক 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 করে উঠতে পারবে না। এই মরেছে। কে মরেছে? মানে তুমি যখন বিগলিতভাবে কিছু বলতে আসো তখন আমি ভাবি যে তুমি তোমার একমাত্র নয়নের মণি, আদরের দুলার, একমাত্র পুত্রধনের জন্য কিছু বলতে এসেছো। পুত্র কি আমার একা? না না, একার না, দুজনের সমান দায়ভার। তা এবার আবদারটা কি? মানে তা নবাব নন্দন এবার কি চাচ্ছে? বোয়িং, ডিসি-10 নাকি এয়ারবাস? না 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 না, ওসব কিচ্ছু না। তাহলে এবার ও একটু ফোকটে বেড়াতে যেতে চাচ্ছে। আরে কি আশ্চর্য, ফোকটে বেড়াতে যাবে যাক, আমার পারমিশনের দরকার কি? তা যাচ্ছে কোথায়? ওই যে বললাম না, ফোকটে। ঠিক আছে, ফোকটে মানে তো ফাঁকতালে, মানে অন্যের পয়সায়। তা ফোকটে কোথায় যাচ্ছে বলবে তো? কি জ্বালাতন, কি জ্বালাতন! একটা কথা ঠিক মতো তোমাকে বোঝানো যায় না। আরে ফোকটেই তো একটা জায়গার নাম। হ্যাঁ, ফোকট জায়গার নাম? হ্যাঁ। ফোকট হ্যাঁ একটা জায়গার নাম? হ্যাঁ। বাপ জন্মতে এরকম জায়গার নাম শুনিনি। তুমি কি রুবেলের সাথে ফোনে কথা বলবে? হ্যাঁ। ও কি ঘরের ভিতর না বাইরে? বাড়িতে বাড়িতে। বাড়িতে? হ্যাঁ। ভালো ভালো। এরপর ইমেল ব্যবহার করো, একটু সস্তা হবে। আবুজি, আবুজি, হ্যাঁ, ওই যে তুমি কোথায় যেন বেড়াতে যেতে চাইছিলে বাপু? হ্যাঁ, থাইল্যান্ডের একটা সি বিচ। ও ও হ্যাঁ, মনে পড়েছে আব্বু, আর বলতে হবে না। ঠিক আছে ঠিক আছে আব্বু, রাখো রাখো। এই মনে পড়েছে, ওই যে ইয়ে ফু ফু ফুকু ফু। রাখো, চুপ করো। তোমাকে আর ফু দিতে হবে না, আমি বুঝে গেছি। ফোকট, এটাকে বলছো ফোকট তুমি? হ্যাঁ। আরে এটা হচ্ছে ফুকেট, ও হ্যাঁ, থাইল্যান্ডের একটা বিচ। হ্যাঁ হ্যাঁ। দেশে এত বড় বিচ থাকতে লংগেস্ট বিচ অফ দি ওয়ার্ল্ড কক্সেস বাজার, এটা দেখে ওর মন ভরছে না? কয়েকজন বন্ধু বান্ধব মিলে যাবে তো? এই বন্ধু বান্ধব ওর 12টা বাজাবে। টাকাটা দিচ্ছ তো? না, দেব না। দেখো, ছেলেটার মন খারাপ হয়ে যাবে না? একটা মাত্র ছেলে, 10টা না 5টা না। ওই একটা ছেলের মন ভালো করতে গিয়ে আমরা দেউলিয়া হয়ে যাব। শোনো তাহমিনা, বলো। এসব উঠতি বয়সের ছেলেরা বকে যায় কেন জানো? কেন? মায়েদের প্রশ্রয় পেয়ে। মায়েরা যদি ছেলেদের নিয়ন্ত্রণ করতে না পারে, যদি তাদের অন্যায় আবদার মানতে থাকে, তাহলে ছেলেদের তো 12টা। কি যে বলো না তুমি! আমি ঠিক কথাই বলি। আশেপাশে তাকিয়ে দেখো, ভুরি ভুরি প্রমাণ মিলবে। নেপোলিয়ান বলেছিলেন, গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। অন্য লোকের কথায় কান দাও কেন? অন্য লোকের কথায় কান দাও তোমার একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। কোথাকার কোন নেপ রহমান বলেছেন ইংরেজিতে, তার কথাগুলো আমাদের মেনে মেনে চলতে হবে না? ও মাই গড, আমি পাগল হয়ে যাব। নেপোলিয়ন তোমার কাছে নেপো রহমান হয়ে গেল? আচ্ছা তাহমিনা, তোমাদের স্কুল কলেজের সিলেবাসে ইতিহাস, ভূগোল এসব কিছু ছিল না? দেখো, লেখাপড়া নিয়ে খোটা দেবে না, বিশেষ করে আমার লেখাপড়া নিয়ে একদম খোটা দেবে না। আমি দুইটা অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট। ওখানে আমাকে শুধু চেহারা দেখে নির্বাচন করেনি, আমার যোগ্যতাও দেখেছে। কথাটা মনে রেখো। তোমাকে যারা ভাইস প্রেসিডেন্ট বানিয়েছে তাদের যোগ্যতা সম্পর্কে আমি ভাবছি। কি? একটা সুখবর নিয়ে এসেছি, খবরটা শুনলে না? এত তড়পাচ্ছ কেন? এত তড়পাচ্ছ কেন? সুখবরটা কি? আবার দ্বিতীয়বার এই বৃদ্ধ বয়সে কি পানি গ্রহণ করতে যাচ্ছ নাকি? কি যে বলো না তুমি, তোমার মুখে কিছু আটকায় না। ডাক্তার ভাইয়ের মতো এমন একজন সম্মানিত ব্যক্তি। বাদ দেন ভাবি, ইয়ে ওসব পাগল ছাগলের কথায় কান না দিলে। শোনেন ভাবি, সুমনার জন্য একটা ভালো প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? হ্যাঁ, বিয়ের প্রস্তাব। ছেলে বিরাট বড় লোক, একজন নামজাদা শিল্পপতির একমাত্র সন্তান, সুশিক্ষিত, সুদর্শন। ছেলের বিবরণ পরে শুনবো, আগে বাবার বিবরণ দাও। মায়ের পেট থেকে পড়ে তো আর শিল্পপতি হয়নি নাকি? আহা, ভদ্রলোক, সেলফ মেড ম্যান। চিটাংয়ে একটা ছোট চাকরি করতেন কোম্পানিতে,
চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেন। কিছুদিনের মধ্যে লালে লাল। লালে লাল মাইকে লাল, তো লাল হলো কি করে? আরে ভদ্রলোক করিতকর্মা। হ্যাঁ, ভদ্রলোকের 3টা ট্রলার, 2টো গার্মেন্টস ফ্যাক্টরি, একটা চা বাগানের মালিক। এখন তার 6টা বাড়ি, 7টা গাড়ি, বুঝলে? কিন্তু ডাক্তার ভাই, ওরা তো সুমনাকে দেখেনি, না দেখে কি করে ওরা? দেখেছে ভাবি। আপনার কাছে গ্রিন সিগন্যাল পাওয়ার পরে পাত্রপক্ষকে সুমনার কথা আমি বলেছিলাম। ওরা ইউনিভার্সিটিতে গিয়ে ওকে দেখেছে এবং ভীষণ পছন্দ করেছে। এখন আপনারা যদি মত দেন তাহলে। ইয়ে, কিন্তু দেনা পাওনার কথা? আরে না ভাবি না, ওরা বলতে গেলে এক কাপড়েই মেয়েকে নিয়ে যাবে। গয়না শাড়ি সব খরচ ওদের। তাহলে তো আল্লাহর কাছে লাখ শুকর, অনেক খুশির কথা। ভাই আপনি দেরি না করে। নো নো, এ বিগ নো। নো কেন? তুমি কি এই প্রস্তাবে রাজি নও? না, আমি রাজি নই। কেন? এরকম বড় লোক, এরকম ফার্স্ট জেনারেশন বড় লোকের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না। বিয়ের ব্যাপারে ফার্স্ট জেনারেশন, থার্ড জেনারেশন এর মানে কি? বড় লোক হওয়া কি অপরাধ? তুমি জানো না ডাক্তার, এই ফার্স্ট জেনারেশন বড় লোক ইজ এ ডেঞ্জারাস প্রজাতি। এদের কয়েকজনের সঙ্গে আমার আলাপ আছে। এদের দম্ভ এবং আত্মম্ভরিতা কখনো ভুলতে পারে না। এরা যেমন ভুলে না যে এরা বড় লোক, তেমনি অন্য কেউ ভুলতে দেয় না, বুঝলে? হ্যালো, আর কত দেরি? আধা ঘন্টা? মোবাইল যেতে তো অনেক দেরি হয়ে যাবে। ওটা তো ভিড়। এখন কি করব? আচ্ছা, একটু কথা বলতে পারি? আপনি কি শুটিংয়ের জন্য কুবেল যাচ্ছেন? আমি একই কথা চাচ্ছি। আমিও গাড়ির জন্য অপেক্ষা করছি। চলুন না, সামনে রেস্টুরেন্টে চা খাই। আপনার কি আপত্তি আছে? আপত্তি করার তো সঙ্গত কোনো কারণ দেখছি না। আমরা তো মনে হচ্ছে। চলুন তাহলে। আব্বা কিন্তু কাজটা ঠিক করলেন না। ঠিক করলেন না মানে? আরে পাত্রপক্ষ বড় লোক, এই অজুহাতে কেউ মেয়ের বিয়ে ভেঙে দেয়? ওই বাড়িতে বিয়ে হলে সুমনা কত সুখে থাকতো, বাড়ি গাড়ি চাকর বাকর কত কিছু। আমার কি মনে হয় জানিস, আব্বা এই বিয়েতে রাজি হননি অন্য কোনো কারণে। কি কারণ? বড় দু মেয়েকে বিয়ে দিয়েছেন হাড় হাবাতে মধ্যবিত্ত পরিবারে। সারাদিন সেখানে শুধু অভাব অনটন। সেখানে ছোট মেয়েকে যদি বড় লোক কোনো পরিবারে বিয়ে দেয়, আরে ধুর, আব্বা এই সমস্ত চিন্তা করে ভেবেছিস? আব্বার এসব কোনো দুঃখ বোধ নেই। আব্বা আমাদের কথা চিন্তা করলে আমাদের এরকম শোচনীয় অবস্থা হতো না। তবে আমার কি মনে হয় জানিস সালমা? কি? এই সমস্ত আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া সদ্য বড় লোকদের সাথে সম্পর্ক না করে আব্বা একদিক দিয়ে ভালোই করেছে। কেন কেন? আরে এদের আচার আচরণই বদলে যায়। ভাবখানা এরকম যেন এরা অন্য গ্রহের মানুষ। এদের শরীর থেকে প্রাচুর্যের অহংকার ঝরঝর করে পড়তে থাকে। কথাটা মন্দ বলিসনি। আমাদের বড় ভাবে কি দেখ না, 10 মিনিট এসিতে না থাকলে গায়ে একেবারে ফোসকা পড়ে। অথচ জামালপুরে তার বাবার বাড়িতে কি আমরা দেখিনি? এসি ফ্যান তো দূরের কথা, স্যানিটারি টয়লেট পর্যন্ত নেই। সকাল হলে বদনা নিয়ে। আরে থাক থাক, অত ডিটেলে যাওয়ার দরকার নেই। ভাগ্য বুঝলি, ভাগ্য। সবাই জন্মায় যে যার ভাগ্য নিয়ে। সুমনাটার জন্য খুব খারাপ লাগছে। রমজান মিয়া, রমজান মিয়া। জি স্যার। স্যার তাড়াতাড়ি এক কাপ চা নিয়ে এসো, যাও। স্যার, বলো। ডিজি সাহেব আপনার খোঁজ করতেছিলেন স্যার। করতে দাও। যে বলছি করতে দাও। শোনো রমজান মিয়া, আমি তার হুকুমের চাকর না। সেও সরকারি অফিসার, আমিও সরকারি অফিসার। লেট হিম ওয়েট। যাও চা দাও। ওকে ওকে স্যার।
তোমার জন্য আমার সত্যি দুঃখ হচ্ছে। কেন? না মানে এত বড় একটা প্রস্তাব হারিয়ে ফেলে সেজন্য খুবই খারাপ লাগছে তোমার জন্য। স্যাড, ভেরি স্যাড। কি হারিয়েছি? সেটাই তো বলছি, এত বড় লোকের বাড়ির রাজরানী হওয়ার সুযোগটা তুমি হারিয়ে ফেলছো। চারটিখানি কথা না। রাখো তো তোমার বড় লোকের বাড়ির বউ হওয়ার কথা। কে চাচ্ছে বড় লোকের বাড়ির বউ হতে? আমার তো মনে হচ্ছে যে আমার লাইফ থেকে বিশাল বড় একটা ফাড়া কেটে গেছে। রিয়েলি? ইয়েস। শোনো, তুমি কি হারিয়েছো তুমি নিজেও জানো না। কি হারিয়েছি? এত বড় লোকের বাড়ির রাজরানী হওয়ার সুযোগ হারিয়ে ফেলেছো। এরকম সুযোগ বারবার আসে না। তাই নাকি? হ্যাঁ তাই। রিয়েলি? রিয়েলি। শোনো 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 শোনো, তোমাকে আমি এবার একটা দৃশ্যের কথা বলি। একটা দৃশ্য চিন্তা করো। হ্যাঁ, আমি 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 একটা বাস স্ট্যান্ডে বাসের জন্য ওয়েট করছি, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। আর হঠাৎ করে তুমি একটা BMW গাড়ি নতুন সিরিজে নিয়ে সাই করে ওখান দিয়ে চলে যাচ্ছ বাস স্ট্যান্ডের সামনে দিয়ে, এবং ধুলো উড়িয়ে চারপাশ একদম ধুলোময় করে দিচ্ছ। শোনো না, আমার দিকে তাকাও। তারপর যেটা হলো, তোমার গ্লাসটা হচ্ছে টিন সেট গ্লাসের, এবং সেখান থেকে তুমি সবাইকে দেখতে পাচ্ছ, কিন্তু কেউ তোমাকে দেখতে পাচ্ছে না। মানে আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি আমাকে দেখতে পাচ্ছ, এবং সেখান থেকে বসে বসে তুমি দেখছো এবং আমার দিকে একটা করুণার দৃষ্টি দিচ্ছ। এবং সেই সময়টাতে কাট ইট। রিমোটটা টিপে প্লিজ চ্যানেলটা চেঞ্জ করো। তোমার এই স্যাড স্টোরি দেখতে আমার একদম ভালো লাগছে। ওকে ফাইন, আই এম সিরিয়াস। তোমাকে একটা কথা বলবো। বলো। মানে প্রথম যেদিন তোমার বাবাকে দেখেছিলাম না, তোমার বাবাকে আমার কেমন যেন মনে হয়েছিল। মানে মনে হয়েছিল খুব বদমেজাজি, খিটখেটে, খুবই উন্নাসিক টাইপের একজন লোক মনে হয়েছিল। কিন্তু আমার ধারণাটা ভুল ছিল। কেন মনে হলো যে তোমার ধারণা ভুল? কারণ উনি হচ্ছে একজন অসাধারণ টাইপের মানুষ, যে মানুষটা এই পার্থিব নশ্বর পৃথিবীর লোভ লালসা নামক যে শব্দটা আছে না, সেগুলো থেকে অনেক বেশি ঊর্ধ্বে। এগুলো জিনিস তাকে বিন্দু পরিমাণ স্পর্শ করে না, করবেও না। সত্যি বলতে কি জানো, আমার বাবাকে যারা প্রথম দেখে সবাই তাকে বুঝতে ভুল করে, পরে ধীরে ধীরে তারা সবাই রিয়েলাইজ করে। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, সে তো ঘন্টা দুয়েক আগে। ও স্যার, আসলে হয়েছে কি, মানে আজকে আসতে একটু দেরি হয়ে গেল। মানে এত রাস্তায় প্রচণ্ড যানজট, তাই না? জি স্যার, তাছাড়া রাস্তায় একটা রিক্সাও খালি পেলেন না। জি স্যার, তারপরে শেষে ঝুলতে ঝুলতে বাসে অফিসে আসতে হয়েছে। জি স্যার। স্যার, আপনি জানলেন কেমন করে? প্রতিদিন একই অজুহাত শুনছি তো, বিষয়টা আমার মুখস্থ হয়ে গেছে। শোনেন। জি স্যার। তালুকদার অ্যান্ড কোম্পানির টাইম এক্সটেনশনের ব্যাপারে 3rd রিমাইন্ডার এসেছে। ও স্যার, আমি ফাইলটা এক্ষুনি নিয়ে আসছি। না, আপনার কষ্ট করতে হবে না। আমি আমার পিএকে দিয়ে আপনার টেবিল থেকে অলরেডি ফাইলটা নিয়ে এসেছি। নিয়ে এসেছেন? হ্যাঁ, অ্যাজ ওয়েল এজ 3 সপ্তাহ ফাইলটা আপনার টেবিলে ছিল, আনটাচড বাই হিউম্যান হ্যান্ড। একটা তেলাপোকাও মরে পড়েছিল। তেলাপোকা? হ্যাঁ, তেলাপোকার কি দোষ বলুন? দীর্ঘদিন অভুক্ত থাকলে। স্যার, আসলে হয়েছে কি, আমার উপর এত কাজের চাপ। কাজের চাপ? আপনার কাজের চাপ? আরে আপনি তো এখানে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টের কাজ করছেন। ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট? স্যার, আপনি কি বলছেন? হ্যাঁ, ঠিকই বলছি। আপনার কাছে যে ফাইলগুলি আসে তা আপনি না দেখে না পড়ে আপনার টেবিল থেকে ক্লিয়ার করে আমার বরাবর ফরওয়ার্ডিং করে দেন। এই তো আপনার কাজ, না? যান, আপনি আবার টেবিলে যান। হ্যালো, নাসির বলছি স্যার। মানে আপনাকে আমি এর আগে অনেকবার বলেছি স্যার, আবারও বলছি স্যার, এই অফিস থেকে ফারুক সাহেবকে ইমিডিয়েটলি উইথড্র করা দরকার। আর যদি স্যার তা করা সম্ভব না হয়, তাহলে স্যার আমাকে এখান থেকে অন্য কোথাও বদলি করলে ভালো হয়। স্যার, ওকে নিয়ে কাজ করে একেবারে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আই এম ফেড আপ স্যার, আই এম টোটালি ফেড আপ স্যার।
গাড়িটা নামায় রাখ এখানে। আম্মা, আপনি হঠাৎ? আরে তোমাদের কথা শুনে না একেবারে গাটা জ্বলে যায়। আমি ছেলের বাড়িতে আসবো, সেজন্য কি ঢাক ঢোল পেটিয়ে পেপারে টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে আসতে হবে? ছি ছি আম্মা, কি বলছেন? আপনি আপনার ছেলের বাড়িতে যখন খুশি তখন আসবেন। একবার কেন আম্মা, দরকার হলে 100 বার আসবেন। এই যে তোর বাড়িয়ে বলা অভ্যাসটা একেবারে গেল না। আরে আমি তো একবারই আসতে পারি না, 100 বার আসবো কি করে? হ্যাঁ, কি বাইরে দাঁড়িয়ে থাকবো না ভেতর ঢুকবো? আম্মা আসেন আসেন, চলেন ভেতরে চলেন। ঘর সংসার ছেড়ে একবার আসতেই তো 12টা বেজে যায়। হ্যাঁ, তা তোমার ছেলে কই? স্কুলে আম্মা। আর রায়হান? অফিসে। অফিস করে আমাদের 14 গোষ্ঠী উদ্ধার করছে। এতদিন থেকে চাকরি করছে, অথচ যেই টিভিরে সেই টিভিরে রয়ে গেল, একটু উন্নতি করতে পারলো না। ইয়ে আম্মা, আসলে হয়েছে কি, ওর অফিসে থাক, না। তোমার স্বামীর হয়ে আর ওকালতি করতে হবে না। তুমি দেখো ওই নিচে গেটের কাছে আমি কিছু রেখে আসছি। কি যে আম্মা? এই তো কিছু খাবার জিনিসপত্র, এই যেমন ধরো দুধ, ঘি, সর্ষে তেল, মুড়ি, আমসত্ব, এইসব আর কি। তোমাদের এখানে তো শুনেছি সবই ভেজাল, তাই কিছু ভেজাল মুক্ত টাটকা খাবার গ্রাম থেকে নিয়ে এলাম। কি দরকার ছিল আম্মা, শুধু শুধু আপনি এত দূর থেকে এতগুলো জিনিস বয়ে নিয়ে? থাক সালমা, নিজের শাশুড়ির সঙ্গে আর মেকি ভদ্রতা দেখাতে হবে না। তাড়াতাড়ি জিনিসগুলো আনার ব্যবস্থা করো। তোমাদের এখানে শুনেছি তো বেশিক্ষণ বাইরে রাখা নিরাপদ না, কখন আবার চোখের পলকে সব নিয়ে চলে যাবে। আম্মা, আপনাকে ভিতরে ঘরে চলেন, ফ্রেশ হয়ে নেবেন, তারপর আমি ওগুলো আনার ব্যবস্থা করছি। চলো। থ্যাংক ইউ চৌধুরী সাহেব, থ্যাংক ইউ ফর ইউর গুড নিউজ। ওকে বাই। ব্যাটা আমার সাথে লাগতে আসো, কথায় কথায় ধমকা ধমকি দুর্ব্যবহার। এখন কি হলো? থোতা মুখ ভোতা করে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। কি ব্যাপার, কি হয়েছে? নিজের মনে কাকে গালাগাল করছো? কাকে আবার? ওই ব্যাটা ডিজি সাহেব নাসির উদ্দিনকে। সে তো আমার পেছনে আদা জল খেয়ে লেগেছিল, এখন হলোটা কি উচিত শিক্ষা পেয়ে গেল, একেবারে স্ট্যান্ড রিলিজ। কেন এরকম হলো কেন? আরে ব্যাটা তো একটা ঘুষখোর দুশ্চরিত্র টাইপের মানুষ। এই যে আমরা যারা অনেস্ট অফিসার, দুই চোখে দেখতে পারতো না। আমার জন্যে সে হচ্ছে এসিআর দিয়েছিল, বদলি করার জন্য উপর মহলে চিঠি দিয়েছিল। এখন হলোটা কি? যাক, মানের মান আল্লাহ রাখে। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবে না তো? এত ভনিতা করার কি আছে, বলে ফেলো না। আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করছি তুমি অফিসে কাজকর্ম ঠিক মতো করো না। দেরি করে অফিসে যাও, তাড়াতাড়ি চলে আসো, আর অফিসে যেদিনই ফোন করি তুমি রুমে থাকো না। উপদেশ দিও না, বুঝছো? উপদেশ কপচানো একদম ভাল লাগে না। প্রত্যেকটা কাজের একটা ইনসেন্টিভ লাগে। আমি কিসের আশায় কাজ করব? 2 বছর ধরে আমার ইনক্রিমেন্ট ঝুলে আছে, বাসে ঝুলে ঝুলে অফিসে যাচ্ছি। কিসের আশায় এত কাজ করব? বছরের পর বছর চেষ্টা করছি, একটা সরকারি বাড়ি পেলাম না। তাহলে এরপরে আর কাজের কোনো স্পৃহা থাকে? এখন থেকে আমি কি সিদ্ধান্ত নিয়েছি জানো? কি? এখন থেকে মাসে মাত্র 2 দিন করে অফিস যাব। 2 দিন? কবে কবে? একটা হচ্ছে পেবিল সাইন করার দিন, আর একটা চেক ওঠানোর দিন। হয়েছে, খাবার দিচ্ছি, আসো খেতে। ব্যাটা ডিজি। হ্যালো মন্ত্রী সাহেব, ডিজি সাহেবের খবর শুনছেন তো? কি ব্যাপার, তোমার ফোনটা কি অফ করা ছিল নাকি? আমি 4-5 দিন ট্রাই করেছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো রবিনা, 4-5 দিন ধরে মোবাইলটা অফ ছিল। কিন্তু কেন? আমি বড় বিপদের মধ্যে আছি রবিনা, বুঝলে? মহা বিপদ।
মহাবিপদ? আর ওই যে তোমাকে বলেছিলাম না যে কক্সবাজারে একটা 5 স্টার হোটেল বানানোর কথা, হ্যাঁ বলেছিলে তো। তো সেই কাজটা করতে গিয়ে দেশের একজন নামকরা চিত্র পরিচালক মানে আমার পেছনে বলতে গেলে একদম আদা জল খেয়ে পিছে লেগে গেছে আর কি। কেন তোমার পিছে লাগবে কেন? আর বলো না, সেই ভদ্রলোক একটা বড় বাজেটের ছবি করতে চায়। শুটিং হবে হচ্ছে তোমার লন্ডনে, আমস্টারডামে আর হচ্ছে জেনেভায়। তো সেই ছবিটা সে আমাকে না করতে চায়। মানে এরকম নাছর বাঁধা লোক আমি আমার জীবনে দুটো দেখিনি। তুমি নায়ক হবে? তুমি বলছো কি? মানে জীবনে অভিনয় করেছো বলে তো আমার মনে হয় না। আর তাছাড়া দেশে এত বড় বড় নায়ক থাকতে তুমি? এই কথাটা আমি ভদ্রলোককে অনেকবার বলেছি কিন্তু কিছুতেই শুনতে যাচ্ছে না। কেন শুনতে যাচ্ছে না? উনি বলছেন যে স্ক্রিপ্টে যে ধরনের নায়কের বর্ণনা আছে তার সাথে নাকি আমি হুবহু মিলে যাই, মানে টেলর মেড বলে যাকে আর কি। আর ওনার নায়ক নাকি দরকার টল, ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম। আর তুমি তো জানো। হ্যাঁ হ্যাঁ আমি জানি, আর বলার দরকার নেই। আচ্ছা তাহলে কি তুমি অভিনয় করবে না? পাগল নাকি? আমার এত সময় কোথায়? তুমি তো জানো যে কাজের ধান্দা, আমি সকাল থেকে রাত পর্যন্ত একদম কাজই করে যাচ্ছি, খালি শুধু কাজ কাজ আর কাজ। তাহলে তুমি কি করবে? কি আর করবো, এখন শুধু শুধু পালিয়ে বেড়াচ্ছি। এই জন্য মোবাইলটা অফ রেখেছিলাম, তোমাকে প্রথম কল দিয়ে তারপর মোবাইলটা সচল করলাম। ও তাই নাকি? ঠিক আছে তাহলে রাখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে তাহলে, রাখছি, বাই বাই। স্যার, স্যার, ও স্যার, ছাড় নয় রে নচ্ছার, ভক্তি দেখাতে হলে বলবি স্যার। যে স্যার, কে আছে? একজন লোক আসছে আপনার সাথে দেখা করতে। কে আবার দেখা করতে এলো? কোথায়? বসে আছে। তুই চিনিস? যে না। তো চিনিস না জানিস না হুট করে ঘরে ঢুকতে দিয়েছিস? কইলো তো যে আপনার আত্মীয়। আত্মীয়? যে কোন আত্মীয় আবার এখন এলো? ঠিক আছে তুই যা, আমি আসছি। যে ও সালাম আলাইকুম। থাক 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 থাক। খালুজান কেমন আছেন? খালুজান? জি জি। আমি তোর খালুজান? জি, আপনি আমাকে চিনতে পারলেন না? চিনতে পারলে কি বোকার মতো প্রশ্ন করি? আমি হচ্ছি লতিফুর রহমান হেলালি। ও হেলালি, তো নামটা তো বেশ সুন্দর, কিন্তু নাম দিয়ে তোমার পুরো পরিচয়টা তো জানা গেল না। খালা কি বাসায় নেই? খালা মানে আমার স্ত্রী? জি 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 জি। না না, উনি বাসায় নেই, ওনার বোনের বাসায় গেছে। ও, ওনাকে একটু ফোনে কথা বলা যাবে না? ফোন মানে কি মোবাইল? জি জি না, জি না, জি। উনি ইমোবাইল, মানে উনি মোবাইল হীনা। ও জি। খালা হচ্ছে ওই যে আসিয়া বেগম আছে না? হ্যাঁ, ওই খালার এক মামাতো বোন, ওই যে মনোরা খালা, ওই যে যিনি কাপাসিয়াতে থাকেন। থাকে হয়তো, আমার ঠিক মনে নেই। আমি হচ্ছি মনোরা খালার মেজো ননদ, আসিয়া খাতুনের মেজো ছেলে। ও, মেজো খালার মেজো ননদের মেজো ছেলে। তাহলে তো খুব নিকট আত্মীয়। হ্যাঁ, তা তা তুমি কি বাবা এই তোমার খালার খোঁজ খবর নেওয়ার উদ্দেশ্যে এসেছিলে নাকি? জি 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 জি। আম্মা বললেন খালার অনেক দিন ধরে খোঁজ খবর নাই, তাই তুই যে একটু খোঁজ খবর নিয়ে আয়। আহা, তোমার খালার সামাজিক দায়িত্ববোধ খুব প্রশংসার যোগ্য। আচ্ছা ঠিক আছে, আমি তাকে খবরটা দিয়ে দেবো যে তুমি এসেছিলে। হ্যাঁ আচ্ছা। খালুজান, আপনার সাথে একটু কথা ছিল। বলো 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 বলো। শুনতে পারলাম আপনি নাকি আপনার একটা জমি ওই ডেভেলপারদের দিয়ে দিচ্ছেন। আ গায়া উঁট পাহাড়কে নিচে। জি খালু, আমাকে কিছু বললেন? না না না, কিছু না কিছু না, বেলালি। বেলালি না খালুজান, হেলালি। ও হ্যাঁ হ্যাঁ, হেলালি। জি, দেখো হেলালি, এই ঢাকা শহরে আমার একটা না 4টে জমি আছে। তো এই 4টে জমি আমি ডেভেলপারকে কবে দেব সেরকম যুগান্তকারী সিদ্ধান্ত আমি এখনো নিতে পারিনি। ও, তো খালু কবে নেবেন? সে সিদ্ধান্তও নিতে পারিনি। তো খালু, আমার এই কাইন্ডলি ভিজিটিং কার্ডটি রাখুন।
আপনার আত্মীয় হিসাবে সর্বপ্রথম আমাদের দিকটা একটু বিবেচনা করে দেখবেন। আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা 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 লতিফুর রহমান হেলালি, স্টেট এজেন্ট অ্যান্ড ডেভেলপার। আশ্চর্য, তোমাকে নিয়ে আর পারা গেল না, বুঝলে? মানে কি? আচ্ছা, আজকাল তোর হয়েছেটা কি বলতো? কি হয়েছে মানে? কিছুই না, সমস্যাটা হলো আমাদের কিছু নতুন নোটের দরকার ছিল, আর এই জন্যই তোমাকে খুঁজছি। তা তোদের নোট লাগবে? তো তোদের নোট লাগলে তোরা আমার কাছে কেন আসছিস? আমি কে? হ্যাঁ, মানে যদি তোদের নোট লাগে, আমি তো তোদের গৃহশিক্ষক নই, কিংবা আমি তো তোদের বিভাগের লেকচারার না যে আমার কাছে তোদের আসতে হবে। আর প্লিজ খবরদার, নেক্সট টাইম তোরা দুজন আমাকে এভাবে বিরক্ত করবি না, যা প্লিজ। আচ্ছা তাহলে আমরা যাই। ওকে, বাই। রাহান, বলো, আমাকে একটা উপকার করবে? টাকা পয়সা সংক্রান্ত না হলে চেষ্টা করে দেখবো ভাই। বলো। আমার ভাগ্নে একটা বিয়ের ব্যবস্থা করবে। তোমার ভাগ্নে মানে? ও, বাগদাদ না কুয়েত থেকে আসছিল এটা? ও কাতার। হ্যাঁ হ্যাঁ, কাতার। তোমার ভাগ্নের বিয়ে দেবে? কেন, অসুবিধা কোথায়? ইয়াং ছেলে, ভালো চাকরি করে। না মানে তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? কেন ভাগ্নের বিয়ে দেবো, এর মধ্যে মাথা খারাপের কি দেখলে? দেখো, সোনার ডিম পাড়া হাঁসকে কি তুমি জবাই করে খেয়ে ফেলবে? তা অবশ্য তুমি ঠিকই বলেছ, তবে কথা হচ্ছে কি জানো, ছোকরার এখন বিয়ে করার শখ হয়েছে, তাকে বাধা দেব কি করে বলো? আর বাধা দেয়াটা কি ঠিক হবে? তা ঠিক। বুঝলে আরিফিন, সুখ বড় ক্ষণস্থায়ী, চেষ্টা করলেও বেশি দিন ধরে রাখা যায় না। এই দেখে তোমাকে 3 দিন ধরে খুঁজছি, কোনো খবর নেই তোমার। আমার কাজটা হয়েছে? হ্যাঁ মামা, যে ঝামেলার কাজ না আপনি দিয়েছেন মামা, এ টেবিল ও টেবিল ঘুরতে আমার জানটা ফানা হয়ে গেছে মামা। কাগজটা এনেছেন? এই বাবর আলীকে যে কাজ দিয়েছে মামা, তার শেষ না করে কোনোদিন পারছে মামা? ভাই, আপনার সব বীর কথা কাহিনী আমি পড়ে শুনবো, আমার সেই সময়টা নাই, আপনি আমাকে কাগজটা দেন। থ্যাংক ইউ। আসি, আমি সেদিক যাই। মামা, এটা কিন্তু ফটোকপি মামা, অরিজিনালটা কিন্তু হাতছাড়া করতে চাই নাই। অরিজিনালটা যে আনতে পারো না, এই জন্য তোমাকে অনেক থ্যাঙ্কস। অরিজিনালটা তোমার কেউ দিত না, ফটোকপি দিত, বুঝলা? ঠিক আছে মামা, পড়তে দাও এবার। দাঁড়াও। পিতার নাম হচ্ছে জাফর হোসেন, পোলার নাম হচ্ছে আফরোজ হাসান। মামা সব ঠিক আছে তো? সব ঠিক আছে, দেখতেছি, একটু দেখতে দাও। এই মেয়ে, আরে এর তো সব ইনফরমেশন নাই মামা? না, টেলিফোন নাম্বার তো নাই। সব তো ছিল মামা। একটু দাঁড়াও, চেক করি। ইয়ে টেলিফোন নাম্বার আছে, কিন্তু মোবাইল নাম্বার তো নাই। তাহলে যাই মামা? হ্যাঁ যাও। এই দাঁড়াও। তার মানে এত কষ্ট করে এই কাগজটা জোগাড় করলে একটা পারিশ্রমিক নেবে না? একটু দাঁড়াও। নাও, রাখো। কি দরকার ছিল মামা? ও দরকার ছিল না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, বাই। না মামা, খুশি হয়ে দিয়ে দিয়েছেন মামা, দেন না। তাই আগে বলতে পারতো। ধরো। জি মামা। সালাম আলাইকুম মামা। হ্যাঁ, ওয়ালাইকুম। একটা খবর শুনেছেন নাকি ভাবি? কি খবর?
আরে সালমার শাশুড়ি হঠাৎ করে ছেলের বাসায় এসে হাজির। ও মা, মা ছেলে বাসায় আসবে না? অসুবিধা কোথায়? আসবে না কেন, 100 বার আসবে, 1000 বার আসবে। কিন্তু ভাবি উনি কিন্তু খুব সাধারণ মহিলা না, উনি হচ্ছেন একটা অসাধারণ মহিলা, মূর্তিমান বিভীষিকা। মূর্তিমান বিভীষিকা? কি বলছো তুমি? ঠিকই বলছি ভাবি, ওনার মতো দরজাল শাশুড়ি আমি আমার লাইফেও দেখি নাই। তাই নাকি? হ্যাঁ তাই, খুবই ইন্টারফিয়ারিং টাইপের মহিলা। এটা করো না, ওটা করো, এটা ধরো না, ওটা ধরো, সারাক্ষণ শুধু খুদ ধরবে আর উপদেশ দিবে। একটা না একটা বিষয় নিয়ে লঙ্কা কাণ্ড করিয়েই ছাড়বে। তাহলে তো সালমা বিরাট একটা সমস্যার মধ্যে পড়ে আছে। হ্যাঁ, সালবার ভাগ্য ভালো উনি ওদের সাথে থাকে না, তা না হলে ওকে তো মেন্টাল পেশেন্ট হয়ে হসপিটালে যেতে হতো। তা উনি কতদিন থাকবে? সেটা তো ভাবি আমি বলতে পারছি না, তবে মনে হয় একবার যখন এসে উঠেছে 1 মাসের মধ্যে যাবে বলে মনে হচ্ছে না। 1 মাস? সে তো অনেক দিন। সেটাই তো, ওর জন্য আমার খুব খারাপ লাগছে। কেন খারাপ লাগছে কেন? এমনিতে বেচারি মহা ঝামেলার মধ্যে থাকে, তার উপর যদি ওনার মতো একটা মহিলা এসে বাসায় ওঠে, কি বিপদ বলো। সেটাই। আম্মা, হ্যাঁ এসব কি করছেন আপনি? তার আগে তুমি আমার একটা কথার জবাব দাও তো। জি বলেন আম্মা। এইরকম অস্বাস্থ্যকর পরিবেশে থাকো কি করে তোমরা? অস্বাস্থ্যকর? এসব কি বলছেন আম্মা আপনি? তা নয় তো কি, এই যে পর্দা এগুলোর মধ্যে তেল চিটিরে ময়লা হয়ে আছে, তারপর তোমাদের সোফা, এই যে ঘর, সারা ঘরে ময়লা, আবার ঘরে ঢুকলে গা ঘিনঘিন করছে। ইয়ে আম্মা, হয়েছে কি আসলে আমি তো একদমই সময় পাই না আম্মা, মানে বাজার, রান্না করা, বাচ্চার স্কুল নিয়ে ব্যস্ত থাকি তো। আচ্ছা এটা কোনো কথা হলো? আরে যে রাধে সে তো চুলো বাঁধে। রায়হান না হয় একটা অকর্ম অলস, সে না হয় কিছু করে না, কিন্তু তুমি তো কিছু করতে পারো। আচ্ছা আম্মা, আপনি এগুলো রেখে দিন, আমি কালই এগুলো লন্ড্রিতে পাঠাবার ব্যবস্থা করছি। এই তো, এই হয়েছে তোমাদের সমস্যা। তোমরা কথায় কথায় লন্ড্রিতে কাপড় পাঠিয়ে দাও, এতে করে পয়সাও নষ্ট, কাপড়েরও 12টা বাজে। তার চেয়ে 1 প্যাকেট ডিটারজেন্ট এনে দাও, আমি নিজে ধুয়ে দিচ্ছি। আপনি ধোবেন? তোমার কথা শুনে না আমার গাটা জ্বলে যায়। অসুবিধাটা কি? আমি তো নিজের হাতে কাপড় ধুয়ে কাপড় কাচি, কাপড় ইস্ত্রি করি, এতে করে তো জাত চলে যায় না। একটা কথা সবসময় মনে রাখবে সালমা। কি বলেন আম্মা? পরনির্ভরশীলতা মানুষকে অলস এবং অকেজো করে দেয়। সবসময় নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করবে। এই সেরেছে, উনিও তো দেখি আব্বার মতোই কথা বলছেন। কিছু বললে সালমা? জি না আম্মা, জি না, কিছু না। দুলাই, আপা, দুলা ভাই। কি আছে মামা? এই যে সুমনা, আপা দুলাই কোথায়? কাউকেই দেখছি না। সবাই ওয়ারে গেছে ফুপুর বাসায়। ওয়ারি? কোন ওয়ারি? ও ওই যার একমাত্র ছেলে কানাডায় থাকে, ওই ফুপু? হ্যাঁ, কিন্তু তুমি এই সময় বাজারের ব্যাগ হাতে নিয়ে কি করছো? বাজার করে এলুম, বুঝছিস? বাজার করে এলুম, নিজ পয়সায় বাজার করলুম, অন্তত 2 দিন পেট ভরে খেতে পারবি। কি কি বাজার করলে? এই ধর, একটা মুরগি কিনেছি, দেশি মুরগি, যা কিনা এবারের জন্য একটা বিরল প্রজাতির, আর হাফ কেজি চিংড়ি মাছ কিনেছি। আপার হাতের চিংড়ির দো পেঁয়াজু, এখনই ভাবতেই জিভে পানি এসে যাচ্ছে। তারপর পেট ঠান্ডা রাখার জন্য 1 কেজি দই এনেছি। বাবা, তা এত বাজার করলে টাকা পেলে কোথায় মামা? আরে আমি একজন অভিনেতা না, অভিনয় করে টাকা পেয়েছি। আর এই প্রডিউসারটা খুবই ভালো, বুঝছিস? সেসরা পোসরা না, মানে সব পয়সা করি কড়াই গন্ডায় হিসাব করে দিয়েছে। এবার দুলা ভাইকে একটা দাঁত ভাঙা জবাব দিয়ে দেবো, দেখিস। দাঁত ভাঙা? হ্যাঁ, দাঁত ভাঙা। সবসময় আমার সম্পর্কে বিরূপ মন্তব্য আর কটূক্তি, একদম কান ঝালাপালা করে দিয়েছে। এবার বুঝিয়ে দেবো, বাবলু ইজ নাও এ রাইজিং স্টার, আর এই আমার উত্থান কেউ ঠেকাতে পারবে না, দেখে নিস। আচ্ছা সুমনা, তুই বাজারের ব্যাগটা ভিতরে নিয়ে যা, আর আমাকে পারলে 1 গ্লাস ঠান্ডা পানি। ঠিক আছে, এক্ষুনি নিয়ে আসি। না না আপা, আমার 5টা মানেই 4:45। না না, আমি মিটিংয়ের আগেই চলে আসব। আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ, রাখলাম আপা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি না, বলো। কাল রাতে বুকে বেশ ব্যথা করছিল, সকালে তাড়াহুড়ো করে গেলাম তো, তোমাকে বলা হয়নি। কি সর্বনাশ! কি ধরনের ব্যথা? এই প্রথমে চিনচিন করে, তারপর একটু একটু করে। বুকের কোন দিকে? কোন দিকে মানে? মানে ডান দিকে না বাম দিকে? কি মুশকিল, আমি কি গস ফিতে পাশে নিয়ে ঘুমাই যে মাপবো?
বুকের বা ডান বাম কি? বুক ইজ বুক। আহা, যা জানো না তা নিয়ে খ্যাক খ্যাক করো না। ডাক্তাররা বলে বুকের যদি বাম দিকে ব্যথা হয় সেটা হার্ট অ্যাটাকের লক্ষণ। ও তাই নাকি? কোন দিকে? হ্যাঁ, সর্বনাশ। কেন, কি হলো আবার? আমার তো বুকের বাম দিকে ব্যথা হচ্ছিল। এই, ঘাম হচ্ছিল? ঘাম হবে কি করে? বেডরুমে 2.5 টন ওজনের স্প্রিট লাগিয়ে ওটাকে তো একটা সাইবেরিয়া বানিয়ে ফেলেছ। হাত ব্যথা করছিল? থাক থাক, তোমাকে আর ডাক্তারি ফলাতে হবে না। ভাবছি ডক্টর হাসানের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করব। ডাক্তার হাসান? হ্যাঁ, এদেশের একজন নামকরা কার্ডিওলজিস্ট, খুব নামডাক আছে তার। তোমার কি মাথা খারাপ হয়ে গেল? কেন মাথা খারাপ হবে কেন? তুমি লোকাল ডাক্তারকে দিয়ে হার্ট পরীক্ষা করাবে? তাতে অসুবিধাটা কি? অসুবিধাটা কি বুঝতে পারছো না? সোসাইটিতে মুখ দেখানো যাবে? আরে মাত্র 3 মাস আগে জমিরুদ্দিন চৌধুরী লন্ডনে গিয়ে কিডনির ট্রিটমেন্ট করিয়ে আসলো। আর ওই যে 3 সপ্তাহ আগে হায়দার হাওলাদার ওই যে সিঙ্গাপুর থেকে চোখের ছানি কেটে আসলো। আর সপ্তাহখানেক আগে হরমুজ আলী চাকলাদার ব্যাংকক থেকে বাইপাস অপারেশন করে। আরে বাবা, আমার তো শুধু চেক আপ, শুধু পরীক্ষা করে বলে দিবে যে হার্টের কোনো অসুখ আমার আছে কি নেই। শোনো, চেক আপই হোক আর ডাউনই হোক, তুমি এখানে চিকিৎসা করাতে পারবে না। পারবো না? না, তাহলে সোসাইটিতে একেবারে মাথা কাটা যাবে। কি লজ্জা, কি লজ্জা। এই, তুমি এক কাজ করো, আজই সিঙ্গাপুরের 2টো টিকিট বুক করে ফেলো। কেন 2টো কেন? বারে, তোমার অ্যাটেন্ডেন্ট হিসেবে আমাকে যেতে হবে না? তোমাকে দেখাশোনাটা কে করবে? তাছাড়া আমার কিছু কেনাকাটাও আছে, এই সুযোগে সেরে ফেলা যাবে। কতদিন যাবো করে ভাবছে, যাওয়া হচ্ছে না। কারো পৌষ মাস, কারো সর্বনাশ।